প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের বনভূমিগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়ে আছে চিরসবুজ বন। পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এই বনের বৃক্ষগুলো সারা বছরই তার সবুজ রূপটি ধরে রাখে। পাহাড়ি ঝর্ণা, বিভিন্ন প্রজাতির গাছপালা ও বন্যপ্রাণী মিলে এখানে সৃষ্টি হয়েছে এক অনন্য পরিবেশ ব্যবস্থা। আমাদের আজকের পর্ব চিরসবুজ বনের উদ্ভিদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের চিরসবুজ বনের উদ্ভিদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের এই দেশটিকে সবুজের আবরণে আবৃত করে নৈসর্গিক সৌন্দর্যে সৌন্দর্যময় করতেই চিরসবুজ বনের জুড়ি নেই। বাংলাদেশে যেসব বনভূমি আছে তার মাঝে চিরসবুজ বন ও মিশ্র চিরসবুজ বন অন্যতম। প্রধানত বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চিরসবুজ বনের দেখা পাওয়া যায়। ছোট ছোট টিলা ও পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা সমৃদ্ধ এই বনভূমিগুলো অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। চিরসবুজ বনের ভিতরে কলকল ছন্দে বয়ে চলা পাহাড়ি ছড়াগুলো যেন এই বনের প্রাণের স্পন্দন। সেই সাথে এই বনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। উঁচু, মাঝারি ও গুল্ম ইত্যাদি বিভিন্ন স্তরের উদ্ভিদ চিরসবুজ বনের অন্যতম বৈশিষ্ট্য। এখানে গাছপালা বেশ ঘন হয়ে জন্মায় এবং লম্বায় প্রায় ৪৬ থেকে ৬১ মিটার পর্যন্ত হয়ে থাকে। অধিক বৃষ্টিপাতের কারণে এই বন প্রায় সারা বছর জুড়েই তার সবুজ রূপটি ধরে রাখে। এখানকার প্রধান প্রধান উদ্ভিদ হল গর্জন, তেলসুর, ঢাকিজাম, উড়িয়াম, নাগেশ্বর, ছাতিম, জারুল, কড়ই,
ডুমুর, চাপালিশ, অশোক, চিকরাশি, বহেরা প্রভৃতি। গর্জন এই বনের উঁচু বৃক্ষের মধ্যে অন্যতম। আমাদের দেশে গর্জনের 3টি প্রজাতি দেখা যায়। এগুলো হল শিল গর্জন, কালী গর্জন ও ধূলি গর্জন। এদের কোনো কোনো প্রজাতি প্রায় 40 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এ বৃক্ষ সাধারণত পাহাড়ি উঁচু জমিতে ভালো জন্মে। এদের পাতার শিরাবিন্যাস বেশ আকর্ষণীয়। গর্জনের ধূসর রঙের কাঠ বেশ শক্ত। রেল লাইনের স্লিপার, ঘরের দরজা ও আসবাবপত্র তৈরিতে এ কাঠের ব্যবহার রয়েছে। চিরসবুজ বনের বড় গাছগুলোর মধ্যে তেলসুর একটি বিশেষ জায়গা দখল করে আছে। এদের বীজের বিশেষ গঠনের কারণে এরা বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করে নতুন জায়গায় অঙ্কুরিত হতে পারে। চিরসবুজ বনের গুরুত্বপূর্ণ অপর একটি উদ্ভিদ চাপালিশ। কাঁঠাল গোত্রীয় এই উদ্ভিদটিও বেশ লম্বা হয়ে থাকে। এদের পাতাগুলো বেশ বড় বড়। চাপালিশ ফল বন্যপ্রাণীদের প্রিয় একটি খাবার। ইস্তেক ভাই, এই যে এত বড় বড় গাছ, এটা কি ধরনের গাছ এবং আমরা কোথায় আছি এখন এই লাউয়াছড়ার? হ্যাঁ, আসলে আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের, এবং এটি একটি বৈশিষ্ট্য হলো এটি একটি চিরসবুজ বন। এখানে যে গাছগুলো আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি এগুলি মূলত চাপালিশ গাছ এবং বেশ উঁচু গাছ। এছাড়াও এই বনাঞ্চলে সিভিট, ঢাকি জাম, জারুল, অর্জুন, বিভিন্ন প্রকারের গাছ আছে। ফলের গাছ আছে, ডুমুর, ডেওয়া, কাউফল। উঁচু গাছ, মাঝারি স্তরের গাছ এবং নিচে আপনার যে সমস্ত হার্বস, শ্রাবস দেখা যাচ্ছে, এগুলি সব মিলিয়ে এটা একটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি বন। এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যেমন উল্লুক গিবন। তাদের বসবাস, তাদের জীবনকাল পুরোটাই উঁচু গাছে। এই ধরনের বিভিন্ন প্রজাতি আছে। আবার কিছু প্রজাতি আছে যেগুলি সারা জীবন মাটিতেই থাকে, নিচু মাটির ফল, আপনার পোকা মাকড় বা অন্যান্য যে খেয়ে বাঁচে এবং তাদের জীবনকাল হয়তো মাটিতেই। এই জন্য বিভিন্ন স্তরের গাছের সাথে জীবন বা বন্যপ্রাণীর একটা জীবন ওতপ্রোতভাবে জড়িত। এখানে কি কোনো গবেষণা হয়েছে যে কি পরিমাণ গাছ আছে, কোন প্রজাতি? হ্যাঁ, এটি গবেষণা আছে। আমাদের এটি প্রজাতি ভিত্তিক একটি তালিকাও তৈরি করা আছে। গাছ, উদ্ভিদের আছে এবং যতটুকুন সম্ভব বন্যপ্রাণীর সেটিও আছে আমাদের কাছে। অনেক কিছু জানা গেল আপনার কাছে। আমাকে একটু বনের ভিতরটা ঘুরিয়ে দেখান। চিকরাশিও বেশ বড় আকৃতির একটি উদ্ভিদ। অমসৃণ কাণ্ড বিশিষ্ট চিকরাশি গাছের পাতা ছোট আকারের। তবে এদের ফলগুলো গোলাকার। ছাতিম চিরসবুজ বনের মধ্যম আকৃতির একটি বৃক্ষ। এর উচ্চতা প্রায় 15 থেকে 20 মিটার। পাতার উপরের অংশ সবুজ এবং নিচের অংশ সাদা রঙের। ছাতিম গাছের কাঠ অপেক্ষাকৃত নরম হওয়ায় দিয়াশলাই শিল্পে যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। চিরসবুজ বনগুলোতে প্রায়ই উরিয়াম বা বুনো আম গাছ দেখা যায়। এদের ফল দেখতে আমের মতো, তবে আকারে ছোট। পাতাগুলো একটু ছোট আকারের, তবে এই গাছের কাঠ খুবই শক্ত ও টেকসই। এই বনের একটি মহামূল্যবান উদ্ভিদ হল বিভিন্ন প্রজাতির ডুমুর ও বটগাছ। কাষ্ঠল মূল্য না থাকলেও অনিয়মিত আকারের ডুমুর ও বটগাছগুলো সারা বছর জুড়ে অসংখ্য বন্যপ্রাণীর খাদ্যের যোগান দিয়ে থাকে।
বাঁশ ও বেত চিরসবুজ বনের দুটি অতি পরিচিত উদ্ভিদ। বনের মাঝে বিভিন্ন জায়গাতে বেত ও বাঁশের বিশাল আকারের ঝাড় দেখা যায়। এসব স্থানে এরা প্রাকৃতিকভাবে জন্মায় ও বেড়ে ওঠে। গ্রামাঞ্চলে ঘর তৈরি থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের দৈনন্দিন জীবনের সাথে বাঁশ ও বেত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এছাড়া চিরসবুজ বনে কিছু গুল্ম ও আরোহী বা লতা জাতীয় গাছও পাওয়া যায়। প্রায় সব জায়গাতেই বিভিন্ন প্রজাতির ফার্ন, ঘাস ও অর্কিড দেখা যায়। বিভিন্ন প্রয়োজনীয় উপাদান সরবরাহ ও প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার পাশাপাশি চিরসবুজ বনের লতা, গুল্ম, বিরুৎ, বৃক্ষ প্রভৃতি বৈচিত্র্যময় উদ্ভিদরাজি আমাদের দেশের বন্য প্রাণীদের অন্যতম আবাসস্থল। এই বনের প্রাণীদের মধ্যে হাতি, বানর, হনুমান, ভালুক, শিয়াল, কাঠবেড়ালি, বেজি, বাদুড় ও নানা প্রজাতির পাখি উল্লেখযোগ্য। তাছাড়া এ ধরনের বনাঞ্চলে নানা রকম নির্বিষ ও বিষধর সাপ ও উভচর প্রাণী রয়েছে। এই বনের উদ্ভিদগুলোকে ঘিরে প্রজাপতি ও ঘাস ফড়িং সহ হাজারো কীটপতঙ্গের বসবাস। চিরসবুজ বনের প্রাকৃতিক গুহাগুলো কিছু বন্যপ্রাণীর আবাসস্থল। চিরসবুজ বনের উদ্ভিদরাজি একদিকে যেমন বিচিত্র বন্য প্রাণীদেরকে আশ্রয় ও খাদ্যের যোগান দিয়ে আসছে, তেমনি বন্য প্রাণীগুলো এসব বনাঞ্চল রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের দেশের বিপুল জনগোষ্ঠীর চাপ অন্য সকল সম্পদের মতো বনজ সম্পদের উপরেও এসে পড়ছে। অধিক সম্পদ আহরণ, কৃষি জমির সম্প্রসারণ, বিদেশি উদ্ভিদের অনুপ্রবেশ ও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনগুলো এখন ধ্বংসের পথে। সবুজ শ্যামলিমায় পূর্ণ অনেক পাহাড় ও টিলা এখন ধূসর প্রান্তরে পরিণত হচ্ছে। সেই সাথে বিপন্ন হয়ে পড়ছে এসব বনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এ বন সংরক্ষণ করার জন্য প্রয়োজন সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা। সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রক্ষা করা সম্ভব আমাদের দেশের অনন্য এই বনাঞ্চল।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম চিরসবুজ বনের উদ্ভিদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদের সাথে। কেমন আছেন আপনি? আছি ভালো, ধন্যবাদ। আপনি তো অনেক বছর বন নিয়ে কাজ করেছেন, বনের নানা বিষয় নিয়ে সব সময় ব্যস্ত ছিলেন। জি, এখনও কাজ করে যাচ্ছেন বন নিয়ে। তা আমাদের একটু বলবেন, এই যে চিরসবুজ বনের প্রধান প্রধান বৃক্ষ, এই বৃক্ষগুলো কোনগুলো? যদিও বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল নর্থের ট্রপিকের উত্তরে, কিন্তু হিমালয়ের প্রভাবে আমাদের এটি ট্রপিক্যাল হিসেবেই গণ্য করা হয়। সেই হিসেবেই কিন্তু এর প্রজাতি নিয়ন্ত্রিত হয়, এবং এই প্রজাতির নিয়ন্ত্রণ যে ভাগটা করে তার মধ্যে যেমন আমরা এটিকে যদি বলি ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্ট, এবং আরেকটি ভাগকে আমরা যদি বলি ট্রপিক্যাল সোয়াম্প ফরেস্ট। ট্রপিক্যাল ময়েস্ট ফরেস্টের মধ্যে আবার দুটো ভাগ আছে। একটি হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন বা সেমি এভারগ্রিন ফরেস্ট, যার প্রজাতিগুলো হচ্ছে বেশিরভাগ গর্জন, ঢাকিজাম, চাপালিশ, এই ধরনের বড় গাছগুলো। আর ময়েস্ট ডেসিডিউয়াস যে ফরেস্টটি, সেটি হচ্ছে কিছু মাত্রায় এখানে পত্রঝরা গাছ পাওয়া যায়, যেটি বেশিরভাগ হচ্ছে আপনার শাল বা গজারি বলে অনেকে, হলদু, করই, সাথে অন্য স্পিসিসও কিছু থাকে। দুটি ভাগের মধ্যে আরেকটি হচ্ছে যেটি সোয়াম্প ফরেস্ট, যেটি আমাদের হাওর বাওর অঞ্চলের, সেখানে করচ, বরুণ, হিজল, নলখাগড়া এই সমস্ত গাছ পাওয়া যায়। চিরসবুজ বনের বৃক্ষগুলোর বিশেষ কী ধরনের বৈশিষ্ট্য থাকে? তার প্রধান বৈশিষ্ট্য হলো সবুজ, অর্থাৎ যদিও একটি পর্যায়ে এসে এর ম্যাচুরিটিতে বা পরিপক্ক হলে পাতা, অনেক গাছের পাতা ঝরে, কিন্তু সামগ্রিকভাবে এই বনটি সবুজই দেখা যায়। আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার গাছগুলো বেশ লম্বা। বড় বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন স্তরে গাছ জন্মে থাকে। এখানে যেটাকে আমরা আপার স্টোরি, মিডল স্টোরি এবং তারপরে টারশিয়ারি স্টোরি, থার্ড স্টোরিও থাকে। সেই সাথে থাকে এখানকার বিভিন্ন প্রজাতির শ্রাবস এবং হার্বস। এই সামগ্রিকভাবে এটি এমন একটি পরিবেশের সৃষ্টি করে যেটি জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ প্রজাতির জীববৈচিত্র্যের কারণেই কিন্তু এখানে বন্যপ্রাণী, কীটপতঙ্গ এই সমস্তের একটি প্রাণের আধিক্য দেখা যায়। আচ্ছা, এই যে পাতাগুলো বললেন ঝরে যায়, এটা সাধারণত কি শীতকালে? এটি সাধারণত যখন পানির শূন্যতা হয়, স্ট্রেস হয়। শীতকালে আমাদের বৃষ্টিপাত কম হয়, সেই জন্য মাটিতে পানির পরিমাণ কম থাকে, যার জন্য তখন যেহেতু একটা পাতার মাধ্যমে ট্রান্সপিরেশন হয়ে থাকে, এটি যখন কমে যায় তখন অটোমেটিক্যালি গাছ তার পাতা ঝরিয়ে দেয়। আমাদের তো আজকাল বনাঞ্চল কমে যাচ্ছে, তাতে কি আমাদের এই বৃক্ষের উপর যে নির্ভরশীল যে বন্যপ্রাণী, তাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে তাহলে? বন্যপ্রাণীর দিক থেকে বলতে গেলে ট্রপিক্যাল ফরেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে আমরা বলে থাকি 800 থেকে 850 প্রজাতির পাখি রয়েছে, যেটি সমগ্র নর্থ আমেরিকা বা ইউরোপও নেই। আমাদের ছোট একটি দেশে, সেদিক থেকে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মেডিসিনাল প্ল্যান্ট সেদিক থেকে এটি গুরুত্বপূর্ণ। ওভারঅল যে একটি প্রতিবেশ বা একটি ইকোলজিক্যাল যে ব্যালেন্স, এটি এই অঞ্চলে এবং সমগ্র বিশ্বের ট্রপিক্যাল ফরেস্ট যদিও বিশ্বের 7% শুধুমাত্র, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এই চিরসবুজ বনের অর্থনৈতিক গুরুত্ব কতখানি? আমাদের যে সমস্ত স্ট্যাপল ফুড আছে তার ওয়াইল্ড কাল্টিভার হলো ফরেস্টে, এবং উদ্ভিদ প্রজাতি বা উডি ভেজিটেশনের দিকেই যাই। আজকে যে সমস্ত কোয়ালিটির ক্লাস আসবাবপত্র নির্মিত হয়ে থাকে, তার এই সমস্ত বৃক্ষ কিন্তু এই এভারগ্রিন ফরেস্ট থেকেই আসে। সেই সাথে আরও যেমন মধু, বাঁশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ, বেত রয়েছে, এই ধরনের অনেক প্রজাতি রয়েছে যেগুলো মানুষের, জনমানবের কল্যাণে আসে এবং সেই সাথে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথেও। আমাদের বর্তমানে যে অবস্থা, তাতে কি বেশ কিছু বৃক্ষ হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে? প্রজাতিভিত্তিক জরিপ করা হয়েছে, তবে খুব
সমসাময়িক কালে এই ধরনের কোনো জরিপ নেই, তবে আপনি যেটি বলেছেন আমার মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি জরিপ থাকা প্রয়োজন। এটি এইভাবে আইডেন্টিফাই করা যেতে পারে যে আমরা কতগুলি হারিয়ে গেছে এবং বা যেগুলো আছে তাদের অবস্থা কী, কতটুকু এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যাল কিনা। সেইভাবে আমরা হয়তো সেই প্রজাতিগুলোকে বৃদ্ধি করার বিভিন্ন পন্থাও নিতে পারি। এই উদ্যোগটা তাহলে আমাদের নেওয়া উচিত। সেগুলি যেমন আর্টিফিশিয়াল রিজেনারেশন হতে পারে, বা একেবারে যদি তার সিড সোর্স হারিয়ে গিয়ে থাকে, যদি আমরা দু একটা প্রজাতি পেয়ে থাকি, সেগুলো টিস্যু কালচার করা যেতে পারে। তাহলে সংরক্ষণ করতে গেলে আমাদের অনেক কিছুই করার আছে, যেটা আমার মনে হয় এখনই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। সংরক্ষণ, এই যে পদ্ধতিগুলোর কথা বললাম এগুলো তো বৈজ্ঞানিক পদ্ধতি। এছাড়াও আমাদের ট্রপিক্যাল ফরেস্ট বন, আসলে বন ব্যবস্থাপনার জন্য বন বিভাগ রয়েছে। বন ব্যবস্থাপনার দুটো দিক আছে, একটি হচ্ছে তার বৈজ্ঞানিক বন ব্যবস্থাপনার, আরেকটি হচ্ছে সামাজিক দিক। তবে এই বন ব্যবস্থাপনার মধ্যেও কিন্তু আমূল পরিবর্তন আনা প্রয়োজন, প্রেক্ষিত বিবেচনা করে। আজকে আমাদের বাংলাদেশের বনের যে অবস্থান, চারপাশে জনগণ বেষ্টিত, তো সংরক্ষণের বিষয়টিকে বিবেচনা করতে হলে আমার মনে হয় এই যেটি আমরা সহ ব্যবস্থাপনা বলে থাকি, এই বিষয়টিকেও বিবেচনায় আনা প্রয়োজন। আমরা আরেকটি বিষয় নিয়ে এখন শঙ্কিত, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনও হয়তোবা আমাদের এই দেশের বনাঞ্চলের উপর একটা প্রভাব সৃষ্টি করতে পারে। যে যদি মৌসুমি একটি পরিবর্তনের প্রভাব হয়, তাহলে কিন্তু গাছের যে বীজের পরিপক্কতা, এর উপর একটা প্রভাব পড়বে, বৃদ্ধির উপর একটি প্রভাব পড়বে। তাহলে এসব বিষয়েও কিন্তু সচেতনতা বা পর্যাপ্ত পরিমাণ আপনার গবেষণা হওয়া প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক চিরসবুজ বনের উদ্ভিদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি 6,70,000 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বন বাংলাদেশের মোট বনভূমির প্রায় 44%। বাংলাদেশের চিরসবুজ বনগুলোতে প্রায় 2000 মিলিয়ন ঘনফুট মূল্যবান কাঠ মজুত রয়েছে। পৃথিবীর 50%-এরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবাস শুধুমাত্র চিরসবুজ বনাঞ্চল। বিশ্বের সমৃদ্ধ চিরসবুজ বনগুলোতে মাত্র 4 বর্গমাইলের অংশের মধ্যে গড়ে প্রায় 1500 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে পৃথিবীতে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 2 একর চিরসবুজ বন ধ্বংস হচ্ছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সুরেলা কণ্ঠের গায়ক পাখি কোনটি? সঠিক উত্তরটি হল এ, শ্যামা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন রেদওয়ান ফিরোজ খান, 5ম শ্রেণী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে। iExpress-এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন উদ্ভিদটি সাধারণত চিরসবুজ বনে জন্মে থাকে? এ, গরান, বি, গর্জন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, হাজার হাজার বছর ধরে চিরসবুজ বনের এই উদ্ভিদগুলো আমাদের প্রকৃতিকে টিকিয়ে রেখেছে। তবে আমাদের অদূরদর্শী কর্মকাণ্ডে চিরসবুজ বন এখন অনেকটাই বিবর্ণ হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বনের বিভিন্ন বন্যপ্রাণী। এই বন ও এর অমূল্য সম্পদ সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপের কোনো বিকল্প নেই।
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।